সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজনে। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ডাক্তার ইসরাত জাহান। দর্শক, বর্তমান সময়ে ক্যান্সার খুবই প্রচলিত একটি শব্দ। ক্যান্সারের রোগী ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এমতো অবস্থায় আমরা আজকে কথা বলবো লিভার ক্যান্সার এবং এর চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার আনহারুর রহমান স্যার, সহযোগী অধ্যাপক, ল্যাপারোস্কোপিক পরিপাকতন্ত্র, হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক সার্জন, সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার আব্দুল্লাল মারুফ স্যার, ক্যান্সার বিশেষজ্ঞ, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। স্যার, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগত। আমি প্রথমেই আনহারুর রহমান স্যারের কাছে জানতে চাইব, বর্তমান সময়ে তো অনেক ক্যান্সার পেশেন্ট দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আমরা কোন ক্যান্সারের পেশেন্টগুলো পেয়ে থাকি স্যার আজকাল? ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন হয়েছে। আসলে বর্তমান যুগে কিন্তু ক্যান্সারের রোগীগুলো অনেক বেড়ে গিয়েছে আমাদের কাছে। যেহেতু আমি হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সার্জন প্র্যাকটিস করি, আমি কিন্তু খুব বেশি পাই স্টমাক ক্যান্সার, লিভার ক্যান্সারের পেশেন্ট, প্যানক্রিয়াটিক ক্যান্সার বাংলাদেশে অনেক, এবং দেখা যায় যে পিত্তনালীর ক্যান্সারও আমার কাছে আসে। এদিক থেকে আরেকটা বলে যে কোলন ক্যান্সারও কিন্তু কম না, তবে কোলন ক্যান্সারের ইয়েটা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। স্যার, যখন ক্যান্সারের পেশেন্টগুলো আসে আপনাদের কাছে, ধরুন লিভার ক্যান্সারের পেশেন্ট আসে, সেক্ষেত্রে প্রথম আসলে চিকিৎসা পদ্ধতি কী হয়? আসলে লিভার ক্যান্সারের পেশেন্টগুলো কিন্তু আমাদের কাছে প্রাইমারিলি খুব মানে আসে না, লেটলি বলতে গেলে আসে। পেশেন্টগুলো অনেক জায়গায় ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। যে কোনো লিভার ক্যান্সারের পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা কিন্তু আসলে একজন ডিসিশন নেয় না, এটা আমরা বলে থাকি। আমি যখন বাইরে ট্রেনিং করেছি, এটা একটা লিভার বোর্ড বা টিউমার বোর্ডের মাধ্যমে হয়। সেক্ষেত্রে একজন সার্জন থাকেন, একজন অনকোলজিস্ট, হ্যাপাটোলজিস্ট এবং দেখা যায় রেডিওলজিস্ট থাকেন। হ্যাঁ, তো আমাদের কাছে আসার পরে আমরা প্রথমে পেশেন্টটাকে নিয়ে আমরা একটা ডিসকাশন গ্রুপ করি, মিটিং করি, যে সার্জিক্যাল ইন্ডিকেশন কতটুকু, বা এই রোগীটার ডিজিজ যে প্রোগ্রেসটা সেই অনুসারে সার্জারি করলে আউটকাম কতটুকু হবে, এবং রোগীর ফিটনেস। তো অ্যাকচুয়ালি লিভার ক্যান্সারের যদি আমরা বলি, বাংলাদেশে হ্যাপাটোসেলুলার কার্সিনোমা খুবই কমন, খুবই বেশি। কারণ হ্যাপাটোসেলুলার কার্সিনোমার কিন্তু একটা কমন কজ হলো ভাইরাল হ্যাপাটাইটিস বি, সি। সুতরাং এটা বাংলাদেশে খুব বেশি ইনফেকশাস ডিজিজ, এবং এইচসিসি আমাদের কাছে খুব বেশি আসে। এবং এই ধরনের ট্রিটমেন্টের কিন্তু মেইন সার্জিক্যাল, যদি আর্লি আসে, সার্জিক্যাল রিসেকশন ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড। পরবর্তীতে আমরা রোগীকে অনকোলজিস্টের কাছে রেফার করি, এবং অনকোলজিস্টের অপারেশনের পূর্বেই আমরা অনকোলজিস্টের সাথে ডিসকাশন করে নিই যে উই হ্যাভ টু স্টার্ট দ্য কেমোথেরাপি অর সার্জারি অ্যাট ফার্স্ট। থ্যাংক ইউ স্যার। স্যার, আপনার কাছে আসবো মারুফ স্যার। স্যার যেহেতু বললেন যে সার্জারির পরবর্তী ধাপে আমাদের কেমোথেরাপি বা অনকোলজিস্টের প্রয়োজন হয়ে পড়ে, স্যার এই ক্ষেত্রে আপনারা লিভার ক্যান্সার পেশেন্টের কীভাবে ডিল করছেন? এখানে একটা ইস্যু হলো সবগুলা, এই যে স্যার যেটা বললেন যে সবগুলো কিন্তু আসলে ইনিশিয়ালি সার্জিক্যাল স্টেজে থাকে না। ফলে একটা হেপাটোসেলুলার কার্সিনোমা আসলে আমাদেরকে এটিওলজি থেকেই করতে হয় স্টার্ট। এখন এই যে স্যার যেটা বললেন যে একটা মেইন হচ্ছে HBsAg বা anti-HCV। তো সবার কিন্তু এখন এই যে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি দিয়েই হচ্ছে হেপাটোসেলুলার বিষয়, কিন্তু এমন না। এখন কিন্তু আরেকটা ডিজিজ আমাদের খুব ইনক্রিজিং, সেটা হচ্ছে ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এটা থেকে সিএলডি হচ্ছে, এবং এই সিএলডি আলটিমেটলি টার্নস ইনটু হেপাটোসেলুলার। এখন ইস্যুটা হলো ডিনোভো হেপাটোসেলুলার, একটা হচ্ছে ডিনোভো হেপাটোসেলুলার কার্সিনোমা, আর একটা হলো সিএলডি উইথ হেপাটোসেলুলার কার্সিনোমা। তো দেখা যায় স্যার যেটা বললেন যে যদি অ্যাসোসিয়েটেড সিএলডি থাকে, সেক্ষেত্রে কিন্তু সার্জারিটা আসলে ওভাবে অনেক সময় হয়ে ওঠে না। এটা মনে হয় স্যার আমার চেয়ে আরও ভালো বলবেন। তারপরে আরও ইস্যু আছে যে মানে আমাদের যদি মাল্টিফোকালিটি হয়, অনেকগুলা লোবে যদি ইনভলভ হয়, এবং আরও কিছু ফিচার্স আছে। আমি যদি সহজভাবে বলি যে যদি অনেকগুলা হয় একসাথে, যেহেতু আমার অডিয়েন্স আজকে সাধারণ মানুষ, তো যদি অনেকগুলা ফোকাস হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে সার্জিক্যাল আউটকামটা ওভাবে আসে না। স্যাররা সাধারণত আমার মনে হয় স্যার আমার সাথে একমত হবেন যে 3 সেন্টিমিটারের যদি কম হয় এবং 3টা সংখ্যার যদি কম হয়, এবং একই সাথে যদি 3-এর অধিক লোবকে ইনভলভ না করে, সেক্ষেত্রে সম্ভবত স্যাররা এটাকে অপারেশনের যোগ্য বলে নিয়ে থাকেন। এছাড়াও আরও ইস্যু আছে যে মেজর ভেসেলস ইনভলভমেন্ট, তারপরে সারাউন্ডিংস ইনভলভমেন্ট, এগুলো যদি ইনভলভমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু
সার্জারিটা ওভাবে আসে না। এখন আসেন হলো আফটার সার্জারি আমাদের হাতে আসলে কী অপশনস আছে। আফটার সার্জারি আমরা সাধারণত অ্যাডজুভেন্ট দিয়ে থাকি, আর হেপাটোসেলুলারের ক্ষেত্রে সাধারণত নিউ অ্যাডজুভেন্টের খুব একটা রোল নাই। আফটার সার্জারি অ্যাডজুভেন্ট হিসেবে আমরা এখন অনেক আধুনিক টিকে আইস আছে, আইরোসিন কাইনেজ ইনহিবিটর, যেরকম সরাফেনিব, সুনিটিনিব, ল্যানভাটিনিব, এগুলো আমরা দিয়ে থাকি। স্যার এ পর্যায়ে আমি আনহারুর রহমান স্যারের কাছে জানতে চাইবো, আমরা যখন সার্জারি করছি বা আপনারা যখন সার্জারি প্ল্যান করেন কোনো পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে একজন লিভার ক্যান্সার পেশেন্টের জন্য এটার সার্ভাইভাল রেট কেমন বা সার্জারির আউটকামটা আসলে কেমন আসে স্যার? ধন্যবাদ, একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমি ডক্টর মারুফের সূত্র ধরে বলবো যে সার্জিক্যাল কিছু ইন্ডিকেশন রয়েছে। আসলে ইন্ডিকেশনগুলো ডে বাই ডে ভেরি করে, কারণ আমি তো থাইল্যান্ড এবং জাপানেও গিয়েছি। আসলে এটা রিজন বেসিসে অনেকটা ভেরি করে। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্যান্সারগুলো মাল্টিফোকাল থাকে। ও যেটা বললো যে আসলে লিভারগুলো ছড়িয়ে গেছে, হ্যাঁ, তো সেকেন্ডারি দেখা গেলো যে প্রাইমারি লিভার ক্যান্সার অনেক সময় ছড়িয়ে আবার ইনভলভ হয়ে গেছে স্টেজ 4, তখন আসলে করার কিছুই থাকে না। তখন আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্টের দিকে যাই এবং আমরা ক্যান্সারের কাছেই রেফার করে দেয়। কিন্তু সেটা যদি সিঙ্গেল লোবে থাকে, সিঙ্গেল সেগমেন্টে থাকে এবং যদি দেখা গেলো যে ভেসেল ইনভলভ হয় না, সেক্ষেত্রে কিন্তু সার্জারি একমাত্র যে এটা কিউরেবল ডিজিজ করতে পারে। এবং আমরা তো বাইরের দেশে যে প্র্যাকটিস দেখে যে এসসিসি যদি রিসেক্টেবল হয় এবং সেটা যদি অন্যান্য লোবে না থাকে, তাহলে কিন্তু তার রিকভারি বলতে গেলে 100%ই। অন্য ক্ষেত্রে সে যেটা বলে যে ডিনোভো আবার হতে পারে। আমি একটা রাইট হ্যাপারেক্টমি করলাম, লেফট সাইডে আছে, লেফট সাইডে তখন ক্যান্সার ছিল না রোগীটা, দেখা গেলো যে কয়েকদিন পর অন্য কোনো কারণে তার আরেক জায়গায় হতে পারে লেফট লেভে। আমরা এমনও দেখছি জাপানে 5 টার্মস সার্জারি করছে, যে একটা সিঙ্গেল সেগমেন্টে ছিল, সেগমেন্টেক্টমি করছে, 1 বছর পর পর সে ডিনোভো হয়ে যে ন্যাশের একটা কজ বললো, যে দেখা গেলো 5 বার কিন্তু রুগীটা রিসেকশন করছে। কারণ উন্নত দেশে সার্ভিলেন্সটা অনেক বেটার, রুগীগুলো খুব ফ্রিকোয়েন্টলি টেস্ট করতে আসে। আমাদের দেশে কিন্তু সেটা না। আমাদের দেশে রুগীগুলোর আইডিয়াই থাকে না যে হোয়াট ইজ সার্জিক্যাল জন্ডিস, বা রুগীটা ঘুরতে থাকে বিভিন্ন জায়গায়। তাহলে দেখা গেলো রুগীটা কিন্তু লেটলি আমাদের কাছে প্রেজেন্ট করে। এখন আমরা যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি, ট্রিটমেন্টের ক্ষেত্রে বলবো যে আমরা ম্যাক্সিমামই তো বাংলাদেশে ওপেন প্র্যাকটিস করি, ওপেন সার্জারি করি। বাট দ্য থিং ইজ দ্যাট উই হ্যাভ স্টার্টেড দ্য ল্যাপারোস্কোপি। আমি যখন থাইল্যান্ডে ছিলাম, আইসিজি গাইডেড দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অনকোলজিক্যাল আউটকামটা অনেক বেটার। এবং দেখা গেলো যে রুগী অপারেশন করে ডে 3-তে চলে যাচ্ছে। সেন্ট্রাল হসপিটাল অনেকগুলো পেশেন্ট করেছি ল্যাপারোস্কোপিক, এবং এটা রোবোটিকও বাইরের দেশে করছে। তো আমি বলবো যে লিভার সার্জারির আউটকাম কিন্তু অসম। যদি আপনি আর্লি স্টেজে করতে পারেন এবং রুগীর ভালো সার্জারি করতে পারেন, রুগী কিন্তু খুব দ্রুত বাসায় চলে যায়। এবং রিকারেন্সও কিন্তু ওই যে বললাম যে এটা ফলো আপের উপর রাখতে হয়। এবং আমরা পরবর্তীতে অনকোলজিস্টের কাছে রেফার করি যে আসলে পেশেন্টটার সিরিয়াল একটা আলট্রাসোনোগ্রাম 6 মাস পর পর যে আসলো আমার কাছে, অথবা সে ভাইরাস পজিটিভ, তাকে আমরা মেডিকেশন দিয়ে যে ভাইরাসটা যাতে নেগেটিভ করা যায় অথবা সাপ্রেস করা যায়, ডিএনএটা কমানো যায়। অথবা তার যেটা বললো যে অনেক সময় রুগী সিএলডি নিয়ে প্রেজেন্ট করে, তখন রুগীর এফএলআর যেটা আমরা বলি যে কেটার পরে যে বাকি অংশটা সেটা সে বেয়ার করতে পারবে না, লিভার ফেল হয়ে যাবে, তখনও কিন্তু একটা ভালো অনকোলজিস্ট রোল আছে। অনেক সময় ভেসেল ইনভলভ করলেও যে টেস্ট, যে কেমোমোলাইজেশন করতে আমরা আগে পাঠিয়ে দিই। সুতরাং সব কিছু মিলিয়ে কিন্তু আসলে লিভার ক্যান্সারের একটা সমন্বিত চিকিৎসা। এবং আমি মনে করি যে আর্লি স্টেজে যদি রোগীগুলো আসে, সার্জারি করতে পারে, যদি ইন্ডিকেশন থাকে, রোগীর আউটকাম অসম। অসংখ্য ধন্যবাদ স্যার। মারুফ স্যারের কাছে জানতে চাইবো, যেহেতু এটা একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট স্যার বলেই ফেললেন, সো সার্জারির পরে অবশ্যই আমাদের থেরাপির প্রশ্ন আসে। স্যার বর্তমানে অনেক পেশেন্টের মধ্যে একটা কথা দেখা যায় যে থেরাপি তারা ভয় পায় এবং তাদের কাছে মনে হয় যে এটার সাইড ইফেক্ট অনেক বেশি। এবং আমি এমনও দেখেছি যে সার্জারি করেছেন কিন্তু এরপরে কেমোথেরাপিতে তারা যায়নি। স্যার এইসব বিষয়ে আপনি কি বলতে চান পেশেন্টের উদ্দেশ্যে, বা কতটুকু আসলে সাইড ইফেক্ট থাকে? হ্যাঁ, পেশেন্টের উদ্দেশ্যে আসলে এভরি ইফেক্ট হ্যাজ সাম সাইড ইফেক্ট। প্রত্যেকটা ইফেক্টের তো একটা সাইড ইফেক্ট আছেই, বাট এগুলো আসলে খুব ইজিলি মিনিমাইজেবল। এগুলো এমন না যে একেবারে এগুলা আমাদের সীমার বাইরে হয়, এমন না, এগুলো মিনিমাইজেবল। হ্যাঁ, তো আমার মনে হয় যে আমরা তো একটা যখন থেরাপি স্টার্ট হয় ওই সময় আমরা অনেক কিছু আসলে দেখি, ওনার এসজিপিটি, এসজিওটি, সেরাম ক্রিয়েটিনিন, ইকো সব কিছু দেখে আমরা সুইটেবল হলে ওই সময় কিন্তু আমরা থেরাপিতে আগাই। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার এ পর্যায়ে আমি আনহারুর রহমান স্যারের কাছে জানতে চাইবো, কারণ আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। ধন্যবাদ। আমি দর্শককে একটি কথাই বলবো যে লিভার ক্যান্সার ইজ নো অ্যান্সার, এটা নাই। লিভার ক্যান্সার ইজ সাম ব্যাড অ্যান্সার, বাট ইট ইজ রিকভারেবল যদি আর্লি স্টেজে আমাদের কাছে আসে। রোগীগুলো যখন আলট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যানে যখন এসওএল এর কথা বলে বা লিভার ক্যান্সার ডায়াগনোসিস হয়, তখন কিন্তু ভয়ে অর্ধেক জান শেষ। সেটা আমি বলবো যে রোগীগুলো যদি আর্লি চলে আসে সার্জন এবং অনকোলজিস্টের কাছে, উই হ্যাভ স্টার্ট ট্রিটমেন্ট, আমরা লাইফ স্প্যান বাড়াতে পারি এবং অপারেশন করলে রোগীগুলো কিন্তু আর্লি স্টেজে
অনেক ভালো রিকভারি হয়। এবং এটা বললো যে লিভার অপারেশনে ভয়ের কারণ নেই, কারণ লিভার কাটলে বড় হয়, একটাই অর্গান যেটা কাটলে বড় হয়। সো আমি মনে করি যে এই রোগীগুলা যেন দ্রুত সার্জনের কাছে এবং অনকোলজিস্টের কাছে চলে আসে, ট্রিটমেন্টটা নিয়ে তারা সুন্দর জীবনযাপন করতে পারবে আশা করি। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আসলে একটু শেষ হিসেবেই বলি যে স্যার যেটা বললেন যে আর্লি স্টেজ হলে আসলে এটা খুব সুন্দর অপারেশন হয়। স্যারেরই সূত্র ধরে আমি একটু করি, সেটা হচ্ছিল আমাদের দেশে এখন কিন্তু এসবিআরটি হয়, স্টেরিওটেকটিক বডি রেডিওথেরাপি। সো খুব ছোট যদি ফোকাস থাকে, খুব ছোট অ্যাসওয়েল হলে সেখানে কিন্তু আমরা শুধুমাত্র রেডিওথেরাপি দিয়ে এটাকে সম্পূর্ণ করে ফেলা সম্ভব, অ্যাবলিট করে ফেলা সম্ভব। স্যার অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, ক্যান্সার একটি মরণবেদী রোগ, এ কথা আমরা সবাই জানতাম, কিন্তু বাস্তবিক অর্থে ক্যান্সার নিরাময়যোগ্য। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।